কুকি চীনের বিরুদ্ধে এত শত্রুতা কেন? কুকি চীন কারা? এরা মূলত ভারতের শত্রু। ভারতের বিচ্ছিন্নতাবাদী যেই সংগঠনগুলো আছে, কুকি চীন তারা। কুকি চীন আসলে কারা, কাদের শত্রু? কুকি চীন আসলে কি করতে চায়? কুকি চীন আমাদের বাংলাদেশের শত্রু না। কুকি চীন বাংলাদেশের, আমি মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য তারা আমি মন্দের ভালো, ওদের চাইতে অন্তত ভালো। এই সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে না, এবং বাংলাদেশের প্রতিটি অর্গান, আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বলতে পারি, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইনশাআল্লাহ। ইসরায়েলের যে কোনো ছাড় নেই ইরানের পক্ষ থেকে, সেটি পরিষ্কার করা হয়েছে। সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি চলছে এবং যুক্তরাষ্ট্রকে ইসরায়েল থেকে সরে যেতে বলেছে ইরান। যুক্তরাষ্ট্রও সতর্কতা জারি করেছে। ইরান কি আদৌ ইসরায়েলে হামলা চালাবে, কিংবা সেই সক্ষমতা ইরানের কতটুকু আছে? সামরিক শক্তির বিচারে কারা এগিয়ে, ইরান নাকি ইসরায়েল? দীর্ঘদিন যাবৎ এই যুদ্ধটার জন্য আমি অপেক্ষা করছিলাম। নিশ্চয় আমার মতন অনেকে অপেক্ষা করছিলেন যে ইসরায়েলকে গাড়ানোর জন্য একটা রাষ্ট্র তো আছে, রাষ্ট্রটার নাম কি? ইরান। বাংলাদেশের ঋণের পরিমাণ বর্তমানে দেশি এবং বিদেশি ঋণ মিলিয়ে আমাদের ঋণের পরিমাণ হচ্ছে 1,50,000 টাকা মাথা পিছু। কুকি চীন কারা এবং কেন এদেরকে বাংলাদেশের মানুষ শত্রু মনে করছে? এরা কি সত্যি সত্যি ব্যাংক লুট করেছে, নাকি এদের উপর কোনোভাবে দায় চাপানো হচ্ছে? এবং দায় চাপানো হলেও কেনই বা তাদের উপর চাপানো হচ্ছে? এবং তাদের উপর এই দায় চাপানোর ফলস্বরূপ যেই প্রতিক্রিয়াটি বা যেই ফলটি আসবে, সেটি কি আসলেও বাংলাদেশের জন্য খুব সুফল বয়ে আনবে? এবং এর ফলস্বরূপ যদি কুকি চীন নিঃস্ব বা নিশ্চিহ্ন হয়ে যায়, তাহলে ঠিক কাদের লাভ হবে এবং কতটুকু লাভ হতে পারে? এবং আমরা যে চোখের সামনে তাদের বিষয়ে এতগুলো খবর জানতে পারলাম যে তারা একদিনে তিনটি ব্যাংক লুট করেছে, সেই সাথে তারা যেখান দিয়ে গিয়েছে সেখানে অনেকেরই ফোন লুট করেছে, এমনকি তারা গুলিবর্ষণ পর্যন্ত করেছে। তাহলে এই যে আমরা এই খবরগুলো চোখের সামনে দেখছি, এগুলো কি শুধুই ধোঁয়াশা, নাকি এগুলোর পিছনে রয়েছে ঘোর রহস্য? প্রিয় দর্শক, সেটি আশা করছি আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। কেননা প্রিয় দর্শক, সাংবাদিক ইলিয়াস হোসেন অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছে। আপনারা কিন্তু সকলেই সাংবাদিক ইলিয়াস হোসেনকে চেনেন, তার পরিচয় দেওয়ার আর কোনো দরকার নেই। প্রিয় দর্শক, তিনি যেই সমস্ত চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে কুকি চীনকে উদ্দেশ্য করে, আপনারা যদি সেই তথ্যগুলো দেখেন বা জানেন তাহলে অবাক হয়ে যাবেন। এমনকি প্রিয় দর্শক, এরই সাথে আরও একটি সুসংবাদ আপনারা জানতে চলেছেন। যে কোনো মুহূর্তে ইরান ইসরায়েলের উপর আক্রমণ করে বসতে পারে। প্রিয় দর্শক, কেন তারা আক্রমণ করতে পারে এবং শুধু আক্রমণ করবে এটাই কথা নয়, বরং তারা যখন আক্রমণ করবে তখন যেন কেউ তাদের আক্রমণকে বাধাগ্রস্ত করতে না পারে, বা কেউ যেন না বলতে পারে যে তারা কেন আক্রমণ করছে, এমন প্রশ্ন যেন না ওঠে। এই জন্য আক্রমণের আগেই তারা পশ্চিমাদেরকে চিঠি পাঠিয়েছে, বা আমেরিকার কাছে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে তারা এমনটা বলেছে যে তারা যেন এই আক্রমণের বিষয়ে নাক গলাতে না আসে বা ইসরায়েলের পক্ষ নিতে না আসে, এবং যদি পক্ষটা নিয়েই নেয় এর ফলস্বরূপ ভালো হবে না। প্রিয় দর্শক, যখন তারা এমন একটি চিঠি পাঠিয়েছে, তখন আমেরিকা এর প্রতিক্রিয়া স্বরূপ একটি কথা জানিয়েছে, যেই কথাটি আপনারা সামনে জানতে চলেছেন। এমনকি প্রিয় দর্শক, তৃতীয়ত আপনারা আরো একটি দুঃসংবাদ শুনতে চলেছেন, যেখানে বলা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মাথাপিছু ঋণ এই মুহূর্তে 1,50,000 টাকা। প্রিয় দর্শক, যে শিশুটি এখন জন্মগ্রহণ করছে তার মাথাপিছু ঋণও এই মুহূর্তে 1.5 লক্ষ টাকা। তো প্রিয় দর্শক, এর ফলস্বরূপ বাংলাদেশ কি আসলেই দেউলিয়া হতে পারে কিনা সেই সম্পর্কেও সুন্দরভাবে আলোচনা করেছেন আরো একজন রাজনৈতিক বিশ্লেষক। এমনকি প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই যেই ভিডিওগুলোর অংশবিশেষ আমি আপনাদের দেখিয়েছি, সবগুলো ভিডিও এখন বিস্তারিতভাবে দেখাবো। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন একে একে সবগুলো ভিডিও দেখে আসি। সে বলছে কুকি চীনের লোকজন মসজিদে গিয়ে মুসল্লিদের উপরে চরম আক্রমণ চালিয়েছে, তাদেরকে নির্যাতন করেছে। মসজিদে গিয়ে সারাদিনই বাংলাদেশের পুলিশ নির্যাতন করে। আওয়ামী লীগ যুবলীগ ইফতার পার্টিতে গিয়া তারপরে ইফতারের উপরে দাঁড়ায় নাচানাচি করে লোকজনের পেটায় বের করে দিয়েছে। এইবারে রোজাদারি ঘটনা। এত ইসলামের প্রতি ভালোবাসা কেন? আর কুকি চীন এসে ব্যাংকে ডাকাতি করতে আসলো, এসে তারা মুসল্লিদের যায় পিটায়। হ্যাঁ, সেইখান থেকে নামাজরত অবস্থায় ম্যানেজারকে তারপরে ধরে নিয়ে চলে আসে। এত সস্তা নাটক বানাইলে হবে? মানুষ বুঝা ফেলবে না? কয়দিন আগে কুকি চীনের বিরুদ্ধে অভিযানে গেল, আরে বাবা বিশাল গুলি করে। হ্যাঁ, গুলির এখানে দাঁড়ায় আপনার করছে, ক্যামেরাম্যানরা ভিডিও করছে। তো সেটা নিয়ে একটা ভিডিও করলাম। এবার আর এই গুলির সামনে গিয়া ওইভাবে গোলাগুলির মাঝখানে জানে। তো ওই সময় আমি আমার ভিডিওতে বলেছিলাম যে ধরেন এই পাশ থেকে পুলিশ গুলি করছে, তাহলে ওই পাশ থেকে তো ওরা গুলি করছে, এই জন্য এই পাশ থেকে গোলাগুলি হচ্ছে। তাহলে সাংবাদিক ওইখানে গিয়ে আরামে ভিডিও করছে, আর পুলিশ এইভাবে শুয়ে শুয়ে তারপরে ওদের সাথে গোলাগুলি করছে, এটা কিভাবে সম্ভব? তো এবার এই কারণে ওই নাটকের মধ্যে ওই পার্টটা নাই। হ্যাঁ, কাছাকাছি গিয়া তারপরেই নেই। কিন্তু র্যাব গেল ওই ম্যানেজারকে উদ্ধার করতে, র্যাব গিয়ে ম্যানেজারকে উদ্ধার করে নিয়ে চলে আসলো। সেখানে কোনো ক্যামেরা নাই, সাংবাদিক নাই, কেউ নাই।
কোনো একটা সমঝোতার মাধ্যমে। আরে ভাই, ওরে তো নিয়ে গিয়েছে র্যাব, তো ওরে সমঝোতা করার দরকার নেই। তো এই জন্য ইয়েকে সংবাদ যেগুলো ক্যামেরা ট্যামেরা টেলিভিশন পত্রিকাগুলো আছে তাদেরকে সাথে নিয়ে তারপর র্যাব ওইখানে যায়নি, ওরে নিয়ে এসে তারপরে এখন আবার করছে যে হ্যাঁ কুকি চীন এরকম ব্যাংক ট্যাঙ্ক সব করে নিচ্ছে। কারণ কি কুকি চীনের বিরুদ্ধে এত শত্রুতা কেন, এটা একটু বোঝা খুব জরুরি। এটা বুঝলে আপনারা সবকিছু পরিষ্কার হয়ে যাবে পানির মতো। কুকি চীন কারা? এরা মূলত ভারতের শত্রু। ভারতের বিচ্ছিন্নতাবাদী যেই সংগঠনগুলো আছে কুকি চীন, তারা মণিপুর থেকে শুরু করে ভারতের অনেক রাজ্যে এরা বিদ্রোহী গ্রুপ হিসেবে কাজ করছে। এরা আমাদের শত্রু না। তারা সন্ত্রাসী কি সন্ত্রাসী না ওইটা আমার জানার দরকার নেই, বাট বাংলাদেশ এন্ডে যে কুকি চীনের যে কর্মতৎপরতা, সেটা হচ্ছে এরা এই জায়গাটাকে হিলট্রাইটকে এরা ভারত মুক্ত করতে চায়। ভারত মুক্ত মানে কি? জেএসএস, এই যে শান্তি বাহিনী টাইনি যারা যারা আছে, এরকম কিছু বাহিনী আছে, এই বাহিনীগুলোর সাথে তাদের মূল দ্বন্দ্ব। এখন ওরা কারা? এই যে সন্তু লারমা থেকে শুরু করে এরা তো মানে সরাসরি ভারতের। সন্তু লারমা তো খুব বেশি দিন হয়নি বাংলাদেশের পাসপোর্ট নিয়েছে, এতদিন তার পাসপোর্টও ছিল ইন্ডিয়ান। সো তাদেরকে স্বাধীনতার পর থেকেই এখানে প্রতিস্থাপন করার জন্য খুব চেষ্টা করা হয়েছে। আপনার নিশ্চয়ই মনে আছে যে দুইটা বড় মেসিভ যেই আপনার গণহত্যার ঘটনা ঘটেছিল, জিয়াউর রহমান ওইখানে সেনাবাহিনীর কিছু ক্যাম্প দিয়েছিল বাঙালিদেরকে, যাদের জমি জায়গা নেই বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে ওইখানে নিয়ে তারপরে তাদের থাকার জায়গা দিয়েছিল। সেটার কারণে দুইটা গণহত্যা চালিয়েছিল এই জেএসএস, তারপরে শান্তি বাহিনী টাইনিরা যারা আছে, এরা যাতে বাঙালিরা ওখানে থাকতে না পারে, বাঙালিদেরকে তারা ওখানে থাকতে দেবে না। এরশাদ পর্যন্ত ঠিক ছিল, খালেদা জিয়ার প্রথম টার্ম পর্যন্ত ঠিক ছিল। এরপর 96-তে এসে শান্তি চুক্তি করলো এই আওয়ামী লীগ। শান্তি চুক্তি যদি নাকি আপনি গুগলে লেখেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, লেখেন শান্তি চুক্তি, পার্বত্য শান্তি চুক্তি 1996। দেখেন এটা যদি শান্তি চুক্তি হয় তাহলে কিছু বলার নেই। আর ভাই, পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের সেনাবাহিনী যায় শান্তি স্থাপন করতে, আর আমার দেশের সেনাবাহিনীকে সেখান থেকে উইথড্র করতে হবে শান্তির জন্য। এটার নাম হচ্ছে শান্তি চুক্তি। একজন পাহাড়ি সে চাইলে আমাদের দেশের ভেতরে এসে সমতলে করতে পারবে, জমি কিনতে পারবে, সবই করতে পারবে, আমরা যে সেখানে জমি কিনতে পারবো না। তাদের ওইখানে জমি জায়গার যে রেজিস্ট্রি ব্যবস্থা সেটাও তাদের মতো থাকবে, আমাদের বাংলাদেশে কোনো আইন সেখানে চলবে। তো এটা কোন ধরনের মানে শান্তি চুক্তি? আর শান্তি চুক্তি হলে সেখানে সেনাবাহিনী থাকবে, পুলিশ থাকবে, এত সবাই একদম খুব স্বাধীনভাবে চলবে। সেখানে একটা ছোট বাজারের ভেতরে আপনি 1 মণ চাল বিক্রি করতে গেলেও সেটার জন্য টাকা দিতে হয় ওই সন্ত্রাসী বাহিনীদেরকে। এটা কি কোনো স্বাধীন দেশে চলতে পারে? 2023-24 সালের এই পৃথিবীতে এটা সম্ভব? সেটাই হচ্ছে সেখানে। তো এটার নাম হচ্ছে শান্তি চুক্তি। এখন এই বাহিনীগুলোর সাথে তাদের দ্বন্দ্ব, তো দ্বন্দ্ব হবার পরে ভারতের যে সেনাবাহিনীর বা গোয়েন্দা সংস্থা তারা মনে করলো যে এদেরকে সরাইতে হবে এখান থেকে, এদেরকে না সরাইলে আমরা একদম একচ্ছত্র যে আধিপত্য সেটা আমাদের বাহিনীগুলো চালাইতে পারছে না। আপনি যদি লক্ষ্য করেন এই একই কুকি চীনের বিরুদ্ধে ভারতের বেশ কয়েকটা রাজ্যে, বিশেষ করে যে মণিপুর সহ যে এই দিকের এই জোনটাতে তারা অভিযান করেছে এই গত 2-3 বছর ধরে। যতদিন ধরে বাংলাদেশে কুকি চীনের বিরুদ্ধে এই যে লড়াই চলছে বাংলাদেশ সেনাবাহিনীর র্যাবের, ততদিন ধরে ভারতেও একই অবস্থা চলছে। অর্থাৎ ভারতের যেই উদ্দেশ্য সেটাই বাংলাদেশের সেনাবাহিনী, র্যাব, পুলিশ এরা বাস্তবায়ন করছে। অতএব হিসাবটা আপনি পরিষ্কার যে কুকি চীন আসলে কাদের শত্রু, কুকি চীন আসলে কি করতে চায়। কুকি চীন আমাদের বাংলাদেশের শত্রু না। কুকি চীন বাংলাদেশের, আমি মনে করি যে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য তারা মানে মন্দের ভালো ওদের চাইতে অন্তত ভালো। জেএসএস থেকে শুরু করে এখানে ভারতীয় যেসব এই বাহিনীগুলো আছে তাদের চাইতে এরা ভালো। মানে এরা খ্রিস্টান অধ্যুষিত, মানে ওদের ধর্মের সদস্যরা বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান ধর্মের, এবং তারা ওইখানে বাংলাদেশ থেকে আলাদা কোনো জায়গা, বাংলাদেশ থেকে অন্য কোনো দেশের সাথে চলে যেতে চায় সেটা না। কিন্তু জেএসএস, শান্তি বাহিনী, এই যে সন্তু লারমার যেসব বাহিনী টাহিনীগুলো আছে এগুলো সবাই চায় ভারতের সাথে তারা অখণ্ড ভারতের অংশ হয়ে যায়। এবার আপনি চিন্তা করেন, আপনার নিশ্চয়ই মনে আছে গত 2-3 বছরে আপনার কিছু মেডিকেলের কিছু স্টুডেন্ট, দাড়ি টুপিওয়ালা কিছু লোকজন সেখানে তাদের সাথে যোগ দিতে গিয়েছে। কেন যাচ্ছে? তারা না জেনেই যাচ্ছে, তারা জেনেই যাচ্ছে যে এই বাহিনীগুলো ভারতের বিরোধী, ভারত তাদেরকে পছন্দ করে না, এই জন্যই ভারত তাদের সাথে যুদ্ধ করে, ভারতীয় বাহিনীগুলো এখানকার তারা যুদ্ধ করে, এই জন্য তারা তাদের সাথে গিয়ে হাত মিলিয়েছে। অতএব আপনি এবারের অভিযানটা যদি একটু লক্ষ্য করে দেখেন, পাহাড়ে যদি নাকি এরকম দুর্গম এলাকাতে কোনো হয়, সেনাবাহিনী ইনভলভ হবে, সেখানে নিয়ে যাচ্ছে র্যাবকে, পুলিশকে নিয়ে যাচ্ছে, সেনাবাহিনীকে ইনভলভ করছে না। সেনাবাহিনী তো ওই ধরনের করবে না এখন পর্যন্ত, হ্যাঁ, বা সেনাবাহিনীর সদস্য যারা আছে তারা মানে যারা নেতৃত্ব স্থানে আছে তারা তো আছেই, অন্য সবাই তো এইভাবে বিক্রি হয় নাই। সেই জন্যই বিশেষ করে সেনাবাহিনীর সৈনিক এরা তো শতভাগ দেশপ্রেমিক। তো তারা চিন্তা করছে যে এদেরকে এই বিষয়গুলো নিয়ে জানাজানি করলে সমস্যা, এদেরকে জানানো যাবে না। তো র্যাব মোটামুটি একদম প্যাক্ট, মানে এইখানকার যেগুলোকে নিয়ে যাচ্ছে এগুলো একদম ছাত্রলীগ থেকে উঠে আসা, যে কারণে এদেরকে নিয়ে এই অভিযানগুলো খুব নিশ্চিন্তে নির্বিঘ্নে করা যাচ্ছে। ওরা এসে আবার মিডিয়াকে যখন ব্রিফিং করছে যা বলছে সেটাই তারা শুনছে। কুকি চীন টাকা পয়সা নিতে আসলো, ব্যাংকে এসে খুব দ্রুততার সাথে তারা টাকা পয়সা যা পাবে নিয়ে চলে যাবে। ম্যানেজারকে অপহরণ, 2-3 দিন অপহরণ করে নিয়ে যায় রাখা, কোনো মুক্তিপণও নিচ্ছে না। 2-3 দিন পরে বীরের মতো সিনেমাটিক একটা ওয়েতে র্যাব যায় তাকে উদ্ধার করে নিয়ে আসলো। এত নাটক
করলে আসলে পাবলিক খাবে না। কারণ পাবলিককে গত কয়েক বছর ধরে নাটক করতে করতে এরা শিখে গিয়েছে আসলে এই মানে আওয়ামী লীগ এবং এই যে বর্তমান যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা কি পরিমাণে নাটক করতে পারে। সবগুলোই আমরা দখলে নিয়েছি এবং তাদেরকে কিন্তু আমরা বিতরণ করেছিলাম। তারপরে তারা শান্তি আলোচনার ছত্রছায়ায় ধীরে ধীরে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, চুরি, ডাকাতি, ছিনতাই। তো যাই হোক, যখন তারা তাদের উদ্দেশ্য জাহির করে ফেলেছে, আমরা এখন সরকারের ওভারঅল স্ট্র্যাটেজি মানে সামগ্রিকভাবে যেভাবে সরকার এটা চিন্তা করেছে, বাংলাদেশের সরকারের সমস্তগুলো অর্গান, আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং অন্যান্য ইন্টেলিজেন্স অর্গানাইজেশন সব সমন্বিতভাবে আমরা এই পরিস্থিতির মোকাবেলা করব। বাংলাদেশ সেনাবাহিনীর যে দায়িত্বগুলো পালন করা, বিশেষ করে যৌথ অভিযানে নেতৃত্ব দেওয়া, সেইগুলো আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমাদের অলরেডি পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়ে গেছে। কিছু কার্যক্রম দৃশ্যমান, কিছু কার্যক্রম আপনারা দেখতে পাবেন না, বাট এর ফল আপনারা সময় মতো পাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের মাধ্যমে নিশ্চিত করতে চাই যে আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা খুবই পরিষ্কার। বাংলাদেশের জনগণের শান্তির জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যা করণীয় মাননীয় প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সেটাই করতে হবে এবং ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়নে সক্ষম হব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করছি। শুরুতে আমরা একটু বিশ্বাস করেছিলাম যে শান্তি আলোচনা হচ্ছে, যেহেতু শান্তি আলোচনা শেষ হয়নি, শান্তির ভিতরেই শেষ হবে, কিন্তু এর ভিতরে এই অশান্তি সৃষ্টি হয়েছে, তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আছে। ইনশাল্লাহ জনগণের ভিতর শান্তি ফিরে আসবে এবং দেখতে পারবে যে এই সন্ত্রাসীদের কোনো জায়গা বাংলাদেশে না। এবং বাংলাদেশের প্রতিটি অর্গান, আমি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে বলতে পারি, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণরূপে সক্ষম এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইনশাল্লাহ। অভিযান চলমান রয়েছে, যা আমি বলেছি তো, এটা একটা সমন্বিত প্রচেষ্টা। গোয়েন্দারা কাজ করছেন, তাদের ক্ষেত্র থেকে তাদের যেটা করণীয় সেটা করছে, বিজিবির যে কাজ করণীয় সেটা তারা করছে, র্যাবের যেটা করণীয় সেটা তারা করছে, পুলিশের যেটা করণীয় পুলিশ সেটা করছে, আনসার, বিজিবি, ভিডিপির যেটা করণীয় সেটা তারা করছে, সেনাবাহিনীর যা করণীয় সেনাবাহিনী তা করছে। সব কিছুর আমরা আবার সমন্বয় করছি একসাথে। এটা কোনো আইসোলেটেড কোনো অপারেশন হচ্ছে না, সবাই সমন্বিতভাবে হচ্ছে ইনশাল্লাহ। এখানে আমরা গভর্নমেন্ট যেটা চাচ্ছে, গভর্নমেন্টের ওভারঅল স্ট্র্যাটেজির ভিতরে থেকেই আমরা আমাদের উদ্দেশ্য বাস্তবায়িত করতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি। দীর্ঘদিন যাবৎ এই যুদ্ধটার জন্য আমি অপেক্ষা করছিলাম, নিশ্চয় আমার মতন অনেকে অপেক্ষা করছিলেন যে ইসরায়েলকে গাড়ানোর জন্য একটা রাষ্ট্র তো আছে, রাষ্ট্রটার নাম কি? ইরান। দর্শক, ইরানের কাউন্সিলেট ভবনে হামলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি যে অভিযানের প্রস্তুতি, সেখানে আরো এক ধাপ এগিয়েছে ইরান। আর এই প্রথমবারের মতন ইসরায়েলের সাথে এই লম্বা সময় ধরে এমন হার্ড লাইনে যাচ্ছে ইরান। তবে ইরান জানে যে ইসরায়েলকে যদি ধরেন অভিযানের পরিচালনায় আনা হয়, তাহলে সেইখানে একটা ছাতা হয়ে সামনে পড়বে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই জন্য যুদ্ধের প্রথম প্রস্তুতি হিসেবে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা চিঠি পাঠিয়েছে। আপনার আজকে ইরানের কি বলা হয় যে যিনি প্রেসিডেন্টের রাজনীতি বিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ আছেন, তিনি ওনার নাম হচ্ছে মোহাম্মদ জামশিদি, যুক্তরাষ্ট্রের কাছে একটি লিখিত বার্তা পাঠানো হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেহুর ফাঁদে পা না দিতে সতর্ক করেছে তেহরান। তেহরান বলছে ইরানি হামলার শিকার না হতে চাইলে এই যুদ্ধের মধ্যে যেন তারা এসে মাঝখানে না পড়ে। দুই দেশের দ্বন্দ্ব থেকে যুক্তরাষ্ট্র যেন দূরে থাকা মানে যে নীতিটা সেইটাই ফলো করে। এই চিঠির জবাবে যুক্তরাষ্ট্র ইরানকে মার্কিন স্থাপনায় হামলা না করার আহ্বান জানিয়েছে বলে দাবি করেছে জামশেদি। যদিও এই বিষয়ে আমেরিকা সরাসরি কোনো ধরনের মন্তব্য করেনি, তবে একটি অজ্ঞাত সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে আমেরিকা উচ্চ সতর্কতা অবস্থায় আছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলি বা আমেরিকান স্থাপনায় ইরান বড় ধরনের হামলা করতে পারে, সেই সম্ভাবনা থেকেই প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম এনবিসি বলছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন উদ্বিগ্ন যে এবার ইসরায়েলের ভেতরে যে কোনো ধরনের বড় ঘটনাই ঘটতে যাচ্ছে। বিশেষ করে এবারের হামলা বেসামরিক মানুষের পরিবর্তে ইসরায়েলের সামরিক বা গোয়েন্দা স্থাপনাগুলোকে টার্গেট করে ইরান যে কোনো হামলা চালাতে পারে। গত সোমবারের ঘটনার যে এটা ঘটেছিল সিরিয়ার রাজধানী দামেস্কে, সেইটার জের ধরেই বেসিক্যালি এখানে ইরান এমন ধরনের পরিকল্পনা নিয়েছেন বলেও একটা বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই পাল্টা জবাব কখন দেওয়া হবে তা নিয়ে স্পষ্ট তথ্য দিতে পারেনি মার্কিন গোয়েন্দাগুলো। এমনকি ইরান কি সরাসরি ইসরায়েলে আক্রমণ করবে নাকি লেবাননের হিজুদের মাধ্যমে প্রক্সি গ্রুপ দিয়ে বড় ধরনের আক্রমণ করবে, সেটাও কিন্তু স্পষ্ট হয়নি যুক্তরাষ্ট্রের কাছে। এদিকে ইরানের সম্ভাব্য হামলা ঘিরে সর্বোচ্চ সতর্কতায় আছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সব যোদ্ধা ইউনিটের ছুটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করা হয়েছে জোরদার। আর ইরান যদি হামলা চালায় তাহলে পাল্টা জবাব দেওয়া হবে, এমনটাও কিন্তু ঘোষণা করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেহু। বাট ইরান বলছে এবার এমন সমুচিত শিক্ষা দেওয়া হবে যেটা যুগে যুগে ইসরায়েল স্মরণ রাখবে। আর আমার কাছে মনে হচ্ছে যেহেতু যুক্তরাষ্ট্রের চিঠি পাঠিয়ে দিয়েছে, দ্যাটস দ্য রাইট ডিসিশন। যুক্তরাষ্ট্রের উচিত দুই দেশ লাগবে,
তারা পারলে জিতবে, তারা পারলে হারবে। নিজেরা সেখানে গিয়ে মাঝখানে পয়রা নিষেধাজ্ঞা তৈরি করা, লাইক রাশিয়ার মতন, এগুলা করা হচ্ছে এক পেশে আচরণ। মধ্যপ্রাচ্য নিয়ে ভাবা লাগবে না, তোমাদের দরকার হচ্ছে তোমরা সতর্কতা জারি করো। আমেরিকার স্থাপনাতে টাচ করার দরকার নাই, বা যদি আমেরিকা এসা মাঝখানে টাচ করে পেছন থেকে ইসরায়েলকে অস্ত্র সহযোগিতা করে, তো তখন তো ভাইয়ার উপায় টুপায় না থাকলে ইরান আবার এরকম ঘটনা ঘটাইতেও পারে। তবে পরিস্থিতি অনেকটা উত্তপ্ত অবস্থায় আছে, দেখা যাক ইরান পরের বলে কি মারে। প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি প্রিয় দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। সবশেষে জানাবেন আপনি ঠিক কোন দলের নেতাকর্মী বা ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন। তো প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই। ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।